আচ্ছা, একটা ব্যাপার কি কখনো আমাদের মাথায় এসেছে? যদি এমন হতো যে আমরা যত রোগের কথা জানি, মানে সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে ধরুন ডায়াবেটিস বা ডিপ্রেশন, এই সব কিছুর মূল কারণ আসলে একটাই? হুম। যদি রোগের এই হাজারো জালপালার বদলে একটাই প্রধান শিকড় থাকে? হুম। এটা তো বেশ ভাবনার মতো একটা প্রশ্ন। কারণ আধুনিক চিকিৎসা বিজ্ঞান তো আমাদের শিখিয়েছে প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা কারণ খুঁজতে। মানে সর্দির জন্য এক ভাইরাস, ম্যালেরিয়ার জন্য আরেক পরজীবী। ঠিক। কিন্তু যদি গোড়াটা একই হয়, তাহলে তো স্বাস্থ্য আর রোগ নিয়ে আমাদের পুরো ধারণাটাই নতুন করে ভাবতে হয়। ঠিক তাই। আর আজকের আলোচনাটা ঠিক এই র্যাডিক্যাল ধারণাটার ওপরেই। আমাদের হাতে স্বাস্থ্য এবং রোগ নিয়ে লেখা একটি বইয়ের কিছু অংশ আছে, যেখানে রোগের কারণ আর স্বাস্থ্য রক্ষার এক সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরা হয়েছে। হুম। আর পরিষ্কার করে বলছি, এটা কিন্তু প্রচলিত বিজ্ঞান বা মেডিসিনের থেকে বেশ আলাদা একটা পথ। আমাদের আজকের উদ্দেশ্য হল এই বিশেষ ধারণাটিকে একটু কাটাছেঁড়া করে দেখা। মানে এর গভীরে প্রবেশ করা এবং বোঝা যে এর মধ্যে আজকের দিনের জন্য প্রাসঙ্গিক কিছু আছে কিনা। আমরা বোঝার চেষ্টা করব স্বাস্থ্য সংরক্ষক বা প্রিজার্ভার অফ হেলথ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, হ্যাঁ। এবং তার থেকেও বড় কথা, রোগের মূল কারণ হিসেবে যে এক অদ্ভুত তত্ত্বের কথা বলা হয়েছে সেটা আসলে কি, কোথা থেকে এলো, আর এর পেছনে যুক্তিটাই বাকি। তাহলে চলুন এই গভীরে ডুব দেওয়া যাক। প্রথমেই এই স্বাস্থ্য সংরক্ষকের ধারণাটি একটু ভেঙে দেখি। আচ্ছা। এই লেখায় বলা হচ্ছে, যিনি সত্যিকারের স্বাস্থ্য রক্ষা করেন তার মূল কাজ অসুস্থ মানুষের চিকিৎসা করা নয়, বরং তিনি জানেন কোন কোন জিনিস একজন সুস্থ মানুষকে অসুস্থ করে তোলে। এবং কিভাবে সেই কারণগুলোকে জীবন থেকে দূরে রাখা যায়। ঠিক। এখানে লক্ষ্য করার মতো বিষয় হল পুরো ফোকাসটাই প্রতিকারের বদলে প্রতিরোধের ওপর। অর্থাৎ অসুস্থ হওয়ার পর কি করতে হবে সেই ভাবনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল সুস্থ অবস্থায় কি করলে অসুস্থ হতে হবে না। মানে স্বাস্থ্যের প্রতি একটা অত্যন্ত সক্রিয় বা প্রোঅ্যাক্টিভ দৃষ্টিভঙ্গি, যা আজকের দিনে আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ার বা ওয়েলনেস হিসেবে চিনি। একদম। প্রোঅ্যাক্টিভ তো বটেই, কিন্তু এটা কি বাস্তবসম্মত? আজকের এই ব্যস্ত জীবনে, যেখানে মানুষ অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাওয়ার সময় পায় না, সেখানে সুস্থ অবস্থায় এত নিয়ম মেনে নিজেকে বাঁচিয়ে রাখাটা কি একটু বেশি আদর্শবাদী চিন্তা নয়? এটা একটা দারুণ প্রশ্ন। আর এখানেই এই তত্ত্বের মূল চ্যালেঞ্জ। এই ধারণা অনুযায়ী স্বাস্থ্য হলো একটা বাগান পরিচর্যা করার মতো। বাগান পরিচর্যা? হ্যাঁ। ধরুন, আপনি শুধু আগাছা জন্মানোর পর তা তুলে ফেলবেন না, বরং মাটি, জল, আলো এমনভাবে দেবেন যেন আগাছা জন্মানোর সুযোগই কম পায়। আচ্ছা। যিনি এই বাগান করার জ্ঞান রাখেন তিনি স্বাস্থ্য সংরক্ষক। এটা অবশ্যই কঠিন, কিন্তু এই তত্ত্ব বলছে দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য এটাই একমাত্র পথ। বেশ। তাহলে স্বাস্থ্য রক্ষার এই প্রতিরোধমূলক ধারণার পর এই লেখাটি রোগের কারণ নিয়ে যা বলছে, সেটা তো আরও বড় ধাক্কা দেয়। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে বেশিরভাগ রোগের কারণ হল জীবাণু বা জার্মস, মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, এইসব। কিন্তু এই লেখায় বলা হচ্ছে যে জীবাণু রোগের কারণ নয়, বরং রোগের ফল। হ্যাঁ, এটা শোনার পর তো জীববিজ্ঞানের গোটা বইটাই জানলা দিয়ে ফেলে দিতে ইচ্ছে করবে। ঠিক তাই। এটা জীবাণু তত্ত্ব বা জার্ম থিওরির ঠিক উল্টো কথা, যা গত প্রায় ১৫০ বছর ধরে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি। কিন্তু এই ধারণাটাকে বোঝার জন্য আমাদের একটু ইতিহাসে পিছিয়ে যেতে হবে। আচ্ছা। এই তত্ত্বের প্রবক্তা হলেন স্যামুয়েল হ্যানিম্যান, যিনি ১৮০০ শতকে হোমিওপ্যাথির প্রতিষ্ঠা করেন। তার যুক্তিটাও ছিল বেশ মজার। যেমন ধরুন, আবর্জনা জমে থাকলে মাছি ভনভন করে। হ্যাঁ। মাছি কিন্তু আবর্জনার কারণ নয়, তাই না? আবর্জনা থাকার ফলেই মাছির জন্ম হয়। বাহ, দারুণ তুলনা। তার মানে শরীর যখন ভেতর থেকে অসুস্থ বা দুর্বল হয়ে পড়ে, তখন জীবাণুরা সেখানে বাসা বাঁধার সুযোগ পায়। শরীরটা হয়ে ওঠে সেই আবর্জনা স্তূপের মতো। এক্স্যাক্টলি। এই তত্ত্ব অনুযায়ী শরীর অসুস্থ হওয়ার পর জীবাণুরা সেখানে বংশবৃদ্ধি করার উপযুক্ত পরিবেশ পায়। তারা অসুস্থতার সুযোগ নেয়, কিন্তু তারা অসুস্থতার মূল কারণ নয়। আচ্ছা, জীবাণু যদি রোগের ফল হয়, এই ধারণাটাই তো আমাদের এতদিনকার জানার সব কিছুর ভিত নাড়িয়ে দেয়। তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, যদি জীবাণু দায়ী না হয়,
তাহলে আসল অপরাধীটা কে? এই লেখাটি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে এবং এখানেই বিষয়টা প্রায় সাইফাই গল্পের মতো শোনাতে শুরু করে। লেখাটি অনুযায়ী প্রায় সমস্ত দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগের মূল কারণ হল এক ধরনের এইচ ভাইরাস বা সোরা ভাইরাস। 1 মিনিট। এইচ ভাইরাস বা সোরা ভাইরাস মানে খোস, পাচড়া বা চুলকানি জীবাণু। এটা শোনার পর তো প্রথম প্রশ্ন এটাই মাথায় আসে যে হাঁপানি, বাত বা মাইগ্রেনের সাথে সামান্য চুলকানির সম্পর্কটা ঠিক কী? এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে। অদ্ভুত তো বটেই, আর এই পরিভাষাগুলো আজকের দিনে বিভ্রান্তি তৈরি করতে পারে। ভাইরাস বলতে হ্যানিম্যান কিন্তু আজকের দিনের আণুবীক্ষণিক ভাইরাস বোঝাননি। ও, তার সময় এই শব্দটা যে কোনো রোগ সৃষ্টিকারী এজেন্ট বা বিষ বোঝাতে ব্যবহার হতো। তার তত্ত্বটা, যাকে মায়াজম তত্ত্ব বলা হয়, সেটা আরও গভীর। মায়াজম? হ্যাঁ, তিনি তার বহু বছরের অভিজ্ঞতায় লক্ষ্য করেছিলেন যে যখন খোস পাচড়ার মতো চর্মরোগকে পারদ বা সালফারের মতো কড়া মলম দিয়ে চিকিৎসা করে সারিয়ে তোলা হয়, মানে চাপা দেওয়া হয়, তখন সেই রোগীদের পরবর্তী জীবনে হাঁপানি, মানসিক অবসাদ বা আরও গুরুতর অভ্যন্তরীণ রোগ দেখা দেয়। ও, তার মানে তিনি ভাবতেন যে রোগটা বাইরে থেকে ভেতরে চলে যাচ্ছে। ঠিক তাই। তিনি বিশ্বাস করতেন এই চাপা দেওয়ার ফলে রোগের মূল শক্তি বা এসেন্স, যাকে তিনি সোরা মায়াজম নাম দিয়েছিলেন, সেটা শরীরের গভীরে প্রবেশ করে এবং বংশ পরম্পরায় চলতে থাকে। বংশ পরম্পরায়? হ্যাঁ, এটাকে তিনি মানবজাতির স্বাস্থ্যের এক ধরনের আদি পাপ বা অরিজিনাল সিন হিসেবে দেখতেন। তার মতে এই সোরা হলো একটা মৌলিক স্বাস্থ্যগত দুর্বলতা যা আমাদের সবার মধ্যেই কমবেশি সুপ্ত অবস্থায় আছে। তার মানে এটা আক্ষরিক অর্থে খোসপাচড়ার জীবাণুর কথা হচ্ছে না, বরং এটা একটা গভীর উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্বলতার প্রতীকী নাম, যেটা সব রোগের জন্য একটা উর্বর ক্ষেত্র তৈরি করে রাখে। আপনি দারুণভাবে ধরেছেন। এটাই মূল ধারণা। এই সোরা নিজে হয়তো সবসময় রোগ হিসেবে প্রকাশ পায় না, কিন্তু এটা শরীরকে এমন একটা অবস্থায় রাখে যেখানে অন্য যে কোনো রোগ সহজেই আক্রমণ করতে পারে। আচ্ছা। এটা অনেকটা মাটির নিচের নমি বা ড্যাম্পনেসের মতো, যা দেয়ালে বিভিন্ন ধরনের ছত্রাক জন্মানোর সুযোগ করে দেয়। ছত্রাকগুলো দেখতে ভিন্ন হলেও তাদের জন্মানোর মূল কারণ কিন্তু ওই ভেতরের স্যাঁতস্যাঁতে ভাব। বেশ, এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানার পর ধারণাটা অনেক পরিষ্কার হলো। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, যদি এই সোরা বা মায়াজম আমাদের সবার মধ্যে উত্তরাধিকার সূত্রে কম বেশি থেকে থাকে, তাহলে আমরা সবসময় অসুস্থ থাকি না কেন? কি এমন হয় যে এই ঘুমন্ত দৈত্যটা হঠাৎ জেগে ওঠে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এর উত্তরটা আমাদের আধুনিক জীবনযাত্রার ঠিক কেন্দ্রবিন্দুতে আঘাত করে। এই লেখাটিতে কিছু উত্তেজক কারণ বা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরসের কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। উত্তেজক কারণ? হ্যাঁ, অর্থাৎ এই সুপ্ত রোগবীজটিকে কিছু জিনিস উস্কে দেয় বা সক্রিয় করে তোলে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, হ্যানিম্যান আজ থেকে প্রায় 200 বছর আগে যে কারণগুলোর কথা বলেছিলেন, সেগুলো আজকের লাইফস্টাইল ডিজিজেসের কারণ হিসাবে হুবহু মিলে যায়। তাই নাকি? যেমন কি কি? প্রথমত তিনি বলেছেন পরিবেশ দূষণের কথা। আমরা যে বাতাস, জল এবং পরিবেশে বাস করি তার গুণমান। ভাবুন, 200 বছর আগে তিনি এটা নিয়ে চিন্তিত ছিলেন। আর আমরা আজ কোথায় দাঁড়িয়ে? ঠিক। দ্বিতীয়ত শারীরিক ও মানসিক চাপ। তিনি শব্দটা ব্যবহার করেছিলেন গ্রিফ অ্যান্ড ভ্যাক্সেশন বা দুঃখ কষ্ট। আজকের মনোবিজ্ঞান যাকে বলে ক্রনিক স্ট্রেস, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেতর থেকে খেয়ে ফেলে। এটা তো সত্যি অবাক করার মতো। আর কি কি আছে এই তালিকায়? এরপর আছে জীবনযাত্রায় অনিয়ম, যেমন রাত জাগা, ঠিক সময় না খাওয়া, যা আমাদের শরীরের স্বাভাবিক ছন্দ বা সার্কেডিয়ান রিদমকে নষ্ট করে দেয়। তারপর অবশ্যই আছে ক্ষতিকর মাদকদ্রব্য সেবন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। সবই তো আজকের দিনের সমস্যা। একদম। এর পাশাপাশি আরও দুটি বিষয়ের উপর তিনি জোর দিয়েছেন, যা নিয়ে হয়তো আমরা খুব একটা ভাবি না। একটি হল অনিয়মিত ও অস্বাভাবিক যৌনাশক্তি, যা জীবনী শক্তি ক্ষয় করে, এবং অন্যটি হল শরীরের রসরক্ত বা ফ্লুইড অত্যাধিক ক্ষয় হওয়া। তাহলে পুরো ছবিটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে। আমাদের সবার মধ্যেই একটা অন্তর্নিহিত দুর্বলতার ব্লুপ্রিন্ট আছে, যা হলো এই মায়াজম। ঠিক। আর আমাদের জীবনযাত্রার এই ভুলগুলো, মানে স্ট্রেস, দূষণ, বাজে খাদ্যাভ্যাস, এগুলো যেন সেই ব্লুপ্রিন্টকে অ্যাক্টিভেট করে দেয়। এগুলোই ট্রিগার। একদম। হয়তো একই মায়াজম আমার শরীরে মাইগ্রেন হিসেবে প্রকাশ পাচ্ছে, আপনার শরীরে হয়তো অ্যাসিডিটি, আবার অন্য কারোর ক্ষেত্রে হয়তো এক্সিমা হিসেবে দেখা দিচ্ছে। রোগগুলো ভিন্ন ভিন্ন। তা একই।
উত্তেজক কারণগুলোই নির্ধারণ করে দেয় দুর্বলতাটা কোন রূপে, কখন আর কতটা তীব্রভাবে প্রকাশ পাবে। আমার নিজের কথাই যদি বলি, পরপর কয়েক রাত ঘুম না হলে বা কাজের ডেডলাইন নিয়ে দুশ্চিন্তা করলে আমার মাইগ্রেন শুরু হয়ে যায়। শরীর সিগন্যাল দেয়। শরীর ঠিকই সিগন্যাল দেয়। এই তত্ত্বটা সেই সিগন্যালগুলোকে গুরুত্ব দিতে বলছে। তাহলে এই পুরো আলোচনার পর আমরা যদি আবার সেই প্রকৃত স্বাস্থ্য সংরক্ষকের ধারণায় ফিরে আসি, তার কাজটা ঠিক কি দাঁড়ালো? তিনি কি এই মায়াজম দূর করার জন্য কোনো ওষুধ দেবেন? এখানেই তার ভূমিকার বিশেষত্ব। এই তত্ত্ব অনুযায়ী তার মূল কাজ ওষুধ দেওয়া নয়, বরং মানুষকে জ্ঞান দেওয়া, তাকে এই মায়াজম এবং তার উত্তেজক কারণগুলো সম্পর্কে সচেতন করা। আচ্ছা। অর্থাৎ একজন ব্যক্তিকে এটা বোঝানো যে দেখুন, আপনার শরীরের ভেতরে একটা নির্দিষ্ট ধরনের দুর্বলতা থাকতে পারে এবং আপনার জীবনযাত্রার এই দিকগুলো সেই দুর্বলতাকে বাড়িয়ে তুলতে পারে। আপনি যদি এই ট্রিগারগুলো সম্পর্কে সচেতন হন, তবেই আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, এরকম। হ্যাঁ, অর্থাৎ এখানে জ্ঞানের ভূমিকাটাই প্রধান। স্বাস্থ্য এখানে আর শুধু ডাক্তারের হাতে নেই, ব্যক্তির নিজের হাতে চলে আসছে। জ্ঞানই এখানে প্রতিরোধের মূল ভিত্তি। এটা চিকিৎসার এক অসাধারণ ক্ষমতায়ন মডেল। মানুষ যদি জানতে পারে যে কোন কোন অভ্যাস তার শরীরের ভেতরের সুপ্ত দুর্বলতাকে জাগিয়ে তুলতে পারে, তাহলে সে সচেতনভাবে সেগুলো এড়িয়ে চলতে পারবে। যেমন সে যদি জানে যে অতিরিক্ত মানসিক চাপ তার জন্য ক্ষতিকর, তাহলে সে স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে মনোযোগ দেবে। যদি জানে যে নির্দিষ্ট কোনো খাবার তার জন্য ভালো নয়, সে তা এড়িয়ে চলবে। স্বাস্থ্য সংরক্ষকের কাজটা অনেকটা একজন ব্যক্তিগত গাইডের মতো। তিনি পথ দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু সেই পথে চলতে হবে নিজেকেই। আজকের আলোচনা থেকে আমরা স্বাস্থ্য ও রোগ নিয়ে এক সম্পূর্ণ ভিন্ন, প্রায় অচেনা একটা দৃষ্টিকোণ পেলাম। এটা প্রচলিত ধারণার বাইরে গিয়ে রোগের গভীরে তাকানোর একটা চেষ্টা। আমরা জানলাম স্বাস্থ্য সংরক্ষকের ধারণা, যিনি রোগ সারানোর চেয়ে রোগ প্রতিরোধে বেশি আগ্রহী। ঠিক। আমরা আরও দেখলাম জীবাণুকে রোগের কারণ না বলে ফল হিসেবে দেখার এক বিপ্লবী তত্ত্ব এবং সমস্ত রোগের মূলে থাকা এক বংশানুক্রমিক দুর্বলতা বা সোরামায়াজমের কথা, যা আজ থেকে 200 বছরেরও বেশি পুরনো একটি ধারণা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা জানলাম যে এই সুপ্ত দুর্বলতা আমাদের জীবনযাত্রার বিভিন্ন ভুলের কারণেই সক্রিয় হয়ে ওঠে। পরিবেশ দূষণ, মানসিক চাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন, এই সবকিছুই সেই আগুনে ঘি ঢালার মতো কাজ করে। এটা এমন একটা ধারণা যা সময়ের পরীক্ষায় আশ্চর্যভাবে টিকে গেছে। এই পুরো আলোচনাটি শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে রেখে যায়। ধরা যাক আমরা এই নির্দিষ্ট সোরা ভাইরাস বা মায়াজম তত্ত্বটিকে তার আক্ষরিক অর্থে বা পুরনো পরিভাষায় গ্রহণ করলাম না। কারণ আধুনিক বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। ঠিক, কিন্তু এর মূল ভাবনাটা নিয়ে কি আমরা নতুন করে চিন্তা করতে পারি? ঠিক কোন ভাবনাটার কথা বলছেন? আজকের দিনের যে দীর্ঘস্থায়ী রোগগুলো, যেমন ধরুন ডায়াবেটিস, অটোইমিউন ডিজিজ, হৃদরোগ বা এমনকি ক্রনিক ডিপ্রেশন, আধুনিক মেডিসিন এগুলোর লক্ষণগুলোকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু প্রায়শই মূল কারণ খুঁজে বের করতে পারে না। ঠিক। আমরা কি এই রোগগুলোকে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা অসুখ হিসেবে না দেখে আমাদের আধুনিক জীবনযাত্রার দ্বারা উদ্ভূত কোনো একটি সাধারণ সিস্টেমব্যাপী অন্তর্নিহিত দুর্বলতার বিভিন্ন প্রকাশ হিসেবে নতুন করে ভাবতে পারি? মানে রোগের নামগুলো ভিন্ন হলেও? হ্যাঁ, রোগের নামগুলো ভিন্ন, কিন্তু তাদের উস্কে দেওয়ার কারণগুলো, যেমন স্ট্রেস, খারাপ খাদ্যাভ্যাস, কায়িক পরিশ্রমের অভাব, পরিবেশের বিষ, অনেক ক্ষেত্রেই এক। এই 200 বছরের পুরনো তত্ত্ব তার অদ্ভুত ভাষা সত্ত্বেও আমাদের কি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে না? যেখানে স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের ভিন্ন ভিন্ন রোগের পেছনে ছোটার বদলে আমাদের জীবনযাত্রার মূল ভিত্তিটাকেই মেরামত করতে হবে। একদম। প্রশ্নটা এখানেই।